আমি জাস্ট একটা ওএমআর শিট দেখিয়ে দিই যেখানে যা আপলোড হয়েছিল। দেখুন এখানে সিগনেচার রয়েছে, দেখতে পাচ্ছেন সিগনেচার রয়েছে, সেরকমভাবে এখানে ইনভিজিলেটরের সিগনেচার রয়েছে। দেখুন পুরো ব্ল্যাঙ্ক খাতা। যে যুক্তি দেন, যাকেই দাঁড় করান, পৃথিবীর যে প্রান্ত থেকেই নিয়ে আসুন না কেন, সাদা খাতা সাদা খাতাই থাকবে। আপনার নিশ্চুপতা আপনার বিপদ ডাকবে। যে আমি কে? মামলা করেছিল তো চাকরি প্রার্থীরা, আমি শুধু তাদের হয়ে অ্যাপিয়ার করেছি। তারা যা ইনস্ট্রাকশন দিয়েছেন সেই ইনস্ট্রাকশন মোতাবেক কোর্টে সাবমিশন করেছি। আমি সকলের চাকরি খেয়ে নিচ্ছি, এই যে ধরুন যা বলার চেষ্টা করলেন, এটা কি কখনো হয়? আচ্ছা আমি বললাম আর সমস্ত কিছুই সঠিক হয়ে যাবে, মানে আমি বললাম আর আদালত সব মেনে নিল, আর আদার সাইডের কোনো অ্যাডভোকেট থাকে না? এই আইডেন্টিফিকেশনের কাজটি এসএসসির, বোর্ডের, রাজ্য সরকারের, ফিরদৌস শামীম বা বিকাশ ভট্টাচার্যের নয়। আপনাকে দলে টানতে চাইছে কিন্তু সাদা খাতা। পচা আলুর বস্তায় ঢুকবেন না, পচে যাবেন। দেখুন 5,485 জন তো আর ভালোবাসার খাতিরে চাকরি পায়নি। সকলেই বুঝতে পারছেন এখানে আর্থিক লেনদেন রয়েছে, আর সেই ভাগ একেবারে 14 তালা পর্যন্ত পৌঁছেছে। এই যে 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের যে 4টে নিয়োগ প্রক্রিয়া, নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর শিক্ষাকর্মী নিয়োগ, এখানে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে। কিন্তু তার সঙ্গে আমি একটা কথা অবশ্যই বলবো, আমি মনে করি না যতজন চাকরি পেয়েছেন সকলেও যোগ্য, কিন্তু যোগ্যদের আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফাই কে করে দেবে? আমি করব না, আপনি করবেন না, করে দেবে স্ট্যাটুটরি বডি, অর্থাৎ প্রথম যিনি রেকমেন্ডেশন দিয়েছিলেন এবং যারা পরীক্ষাটি কন্ডাক্ট করেছিলেন সেই স্কুল সার্ভিস কমিশন। তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপরে অ্যাপ্রুভ করেছে সরকার। সরকার তো বলেছিল এতগুলো ভ্যাকেন্সিতে রেকমেন্ডেশন দেওয়ার ব্যবস্থা করে, স্কুল সার্ভিস কমিশন সেই পরীক্ষাগুলো কন্ডাক্ট করিয়েছিল এবং তারা রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছিল। তাহলে সরকারকে, স্কুল সার্ভিস কমিশনকে এবং বোর্ডকে এই আইডেন্টিফিকেশনের কাজটি করতে হবে। আপনিও করতে পারেন না, আমিও করতে পারি না। দেখুন এটা সেটেল প্রিন্সিপাল অফ ল। যদি সেগ্রিগেশন পসিবল হয় তাহলে সেগ্রিগেশন করে, টেন্টেড আনটেন্টেড সেগ্রিগেশন করে, টেন্টেডদের চাকরি যাবে, আনটেন্টেড চাকরি থাকবে। কিন্তু যদি সেগ্রিগেশন পসিবল না হয় তাহলে পুরো প্যানেল বাতিল হবে, যে নিয়ে সকলেই উদ্বিগ্ন। দেখুন আমি আগেও বলেছি, এখনও বলছি, দুটো উপায়ে এই সেগ্রিগেশন সম্ভব। এক, যদি আর্টিকেল 12 অথরিটিরা অর্থাৎ বোর্ড, এসএসসি এবং সরকার সঠিক তথ্য প্রদান করে, তথ্যের কোনো প্রকার কারচুপি না করে, তাহলে সম্ভব। দ্বিতীয়, যদি যারা যারা টাকা নিয়েছে, বিশেষ করে এই শাসক দল এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিরা, তারা যদি কার কাছ থেকে টাকা নিয়েছে সেই বিষয়টি তারা ডিসক্লোজ করে দেন, তাহলে সম্ভব। এই দুটো উপায়েই সম্ভব। আমি এটা লাইটার নোটে বললাম। এবার বলি যে মামলার বিষয়ে যে কি কি মূলত এই দুর্নীতি পাওয়া গেছে। এক, র্যাঙ্ক জাম্প করে চাকরি। দ্বিতীয় হচ্ছে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল। তৃতীয় হচ্ছে ওএমআর শিটের ম্যানিপুলেশন। চতুর্থ হচ্ছে নন লিস্টেড ক্যান্ডিডেট। এখন ধরুন তারপরে রাজ্য সরকার কি করছেন? বলা হচ্ছে আমাদের যে রিট পিটিশনগুলো সেগুলো দাখিল হয়েছে 2019 সালে, তো মেরিট লিস্টের প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। তারপরে তথ্য কী করে পাবো? যে মেরিট লিস্ট টাঙিয়েছিলেন, যে প্যানেল টাঙিয়েছিলেন, সেখানে নাম্বার দিয়েছিলেন? আদালতে মামলা করে তারপরে ওই প্যানেলের নাম্বার প্রকাশ করতে হয়েছে। মামলা করেছি, আদালত নির্দেশ দিয়েছে, তারপরে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ হয়েছে। কেন দেননি? ইভেন যেহেতু সেই সময় 2020 সালে কোভিড, আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবে, স্কুলগুলো বন্ধ, কে অ্যাপয়েন্টমেন্ট পেলেও জানতে পারা যাচ্ছে না। ইভেন এসএসসির কাছে আরটিআই করা হয়েছে, এসএসসি আরটিআই অ্যান্সার দেয়নি। তখন বলেছি যে ওই স্কুলের কাছে করো, কনসার্ন ডিআইয়ের কাছে করো, করে তথ্য নিয়ে তারপরে আদালতে মামলা করেছে।
নলেজে আসবে তবেই তো মামলা করবে প্রথম। আচ্ছা, রাজ্য সরকার কেন প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরে প্রায় 3 বছর পরে নিজেরা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করলেন? সেখানে কগনিজেন্স নিলেন, হ্যাঁ অযোগ্য চাকরি প্রাপক রয়েছে, তাদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা না নিয়ে উল্টে তাদের চাকরি বাঁচানোর জন্য স্কুল সার্ভিস কমিশনকে দিয়ে অ্যাপ্লিকেশন করানো হলো। পরবর্তীতে সেটা উইথড্র করতে চাইলেন, সেটা নিয়ে সিবিআই তদন্ত হলো, যেটা বর্তমানে বিচারাধীন। তাহলে রাজ্য সরকারের কি দায়ী ছিল যে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি বাঁচানোর জন্য? একই দায়ে আজকেও কাজ করে যাচ্ছে। আমি বলছি, একই দায় থেকে রাজ্য সরকার, শাসক দল একই সঙ্গেই কাজ করে যাচ্ছে আজকের দিনেও। এবং এইটা করার জন্য যারা প্রকৃত যোগ্য, আমি প্রথমেই বলেছি যে আমি মনে করি না এই প্যানেলের প্রত্যেকে অযোগ্য, না। এই কাজটি রাজ্য সরকার করছে বলে, আর্টিকেল 12 অথরিটিরা করছে বলে, তথ্যের কারচুপি, সঠিক তথ্য না দেওয়া, সেগ্রিগেশন না করা, ফলে এই বিষয়টি বারবার সুযোগ দিয়েছে। কলকাতা হাইকোর্ট সুযোগ দেয়নি, বারবার সুযোগ দিয়েছে, বারবার, কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করেননি। এবং শুধু তাই না, যারা নিজেদের যোগ্য বলছেন, আচ্ছা সিবিআই যে ওএমআর শিট উদ্ধার করেছে, আমি বলছি, আমি যাদের হয়ে মামলা করছি, শেতাবুদ্দিনরা বলছে, নাসরিনরা বলছে, আব্দুল গনি আনসারিরা বলছে, প্রত্যেকেই বলছে যারা যোগ্য, আমি তাদের হয়ে মামলা, যে হ্যাঁ নবম দশমে ওই যে ওএমআর শিট আপলোড হয়েছে সিবিআইয়ের কাছ থেকে উদ্ধার হওয়ার পরে এসএসসির ওয়েবসাইটে, সেটা আমাদের ওএমআর। তারা দেখেছে, দেখে বলছে। যারা নিজেদের আনটেন্টেড বলছেন, তারা কেন উদ্দাক্ত কণ্ঠে এটা বলছেন না? আমি তো শুনতে পাইনি। কেন আমি শুনতে পেলাম না আমি জানি না, যে হ্যাঁ ওটা আমাদেরই ওএমআর শিট ছিল, আমরা দেখেছি, আমাদের সিগনেচার রয়েছে, এবং তার তার সেখানে আমি জাস্ট একটা ওএমআর শিট দেখিয়ে দিই যেখানে যা আপলোড হয়েছিল। দেখুন এখানে সিগনেচার রয়েছে, দেখতে পাচ্ছেন সিগনেচার রয়েছে, সেরকমভাবে এখানে ইনভিজিলেটরের সিগনেচার রয়েছে। দেখুন পুরো ব্ল্যাঙ্ক খাতা, এখানে দেখুন সমস্ত কিছু, রোল নাম্বার, ভেনু, বুকলেট সিরিজ, সাবজেক্ট কোড, এবং বারকোডও রয়েছে। শুধু তাই না, এটা চেক হওয়ার পরে এখানে একটা বারকোড পড়ে, সেটাও রয়েছে, সিগনেচার রয়েছে, সব রয়েছে। তাহলে এটা দেখে তো সহজ, এবং এটা এসএসসির ওয়েবসাইটে সেটা আপলোড করা হয়েছিল। তাহলে এটা দেখে কেন বলতে পারবেন না যে এটা আমার সিগনেচার? হ্যাঁ এটা আমি, এই আমার ইনভিজিলেটর আমার সামনে সিগনেচার করেছিল, বা এই যে আমি ফিল আপ করেছি এগুলো। যে মানুষটি, এই দেখুন এটাতে, দেখুন কোনো সাদা খাতা, ফাঁকা সাদা খাতা, সাদা খাতার মাস্টাররা তো বলবে না। এইটাতে দেখুন আবার 4টে দাগ, 4টে তো ফিল আপ করা। তাহলে এটা দেখে বলতে পারবে না তার মনে নেই এই সিগনেচার হয়েছে, মনে নেই? সব মনে থাকার কথা। তাহলে যদি আপনি না বলেন, আপনার কথাটা কে বলবে? দেখুন যারা আনটেন্টেড বলে নিজেদের বলছেন, দেখুন আপনাদের ঘাড়ে বন্দুক রেখে অন্যজন স্বীকার করতে চাইছে না তো। কেন উদ্দাক্ত কণ্ঠে বলতে পারছেন না এটা আমাদের ওএমআর? কেন বলতে পারছেন না যে আমি কে? মামলা করেছিল তো চাকরি প্রার্থী না, আমি শুধু তাদের হয়ে অ্যাপিয়ার করেছি। তারা যা ইনস্ট্রাকশন দিয়েছেন সেই ইনস্ট্রাকশন মোতাবেক কোর্টে সাবমিশন করেছি। তারা যে পিটিশন দাখিল করেছেন সেই পিটিশন মোতাবেক কোর্টে সাবমিশন করেছি। আমার রোল হচ্ছে একজন আইনজীবী। কিন্তু আপনি যদি সেই মামলার সঙ্গে আমাকে সম্পৃক্ত করে ফেলেন, সেটা সঠিক হবে না। দ্বিতীয় কথা বলি, যাহা সঠিক, যাহা সত্য, তা সর্বদাই সত্য। আপনি যে যুক্তিই দেন, আমি কখনোই যে অযোগ্য তাকে যোগ্য বানাতে পারবো না, যে যোগ্য তাকে অযোগ্য আপনি বলতে পারবেন না। যারা, আমি কাদের হয়ে মামলা করেছিলাম, আমি বা বিকাশ, তারা হচ্ছে যারা প্রকৃত যোগ্য, যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়ে মামলা করেছিলাম। হতে পারে আমার যে সমস্ত মামলার
তথ্যের উপর ভিত্তি করেই বা মামলার উপর ভিত্তি করেই আমি সকলের চাকরি খেয়ে নিচ্ছি, এই যে ধরুন আপনি যা বলার চেষ্টা করলেন, এটা কি কখনো হয়? আচ্ছা, আমি বললাম আর সমস্ত কিছুই সঠিক হয়ে যাবে, মানে আমি বললাম আর আদালত সব মেনে নিল, আর আদার সাইডের কোনো অ্যাডভোকেট থাকে না, সেটা অ্যাপিল হয় না, সেটা সুপ্রিম কোর্টে যায় না, রাজ্য সরকার থাকে না, এসএসসি থাকে না, বোর্ড থাকে না, যাদের চাকরি যাচ্ছে বলে ক্লেম করছে তাদের পক্ষ থেকেও আইনজীবী থাকে, তো তারা তাদের মামলা প্লেস করে, আমি আমার মক্কেলের হয়ে মামলা প্লেস করি। এবার উভয় যুক্তি প্রতিযুক্তির মধ্যে যে যুক্তিটা আদালত গ্রহণযোগ্য বলে মনে করেন সেই যুক্তির উপর ভিত্তি করে আদালত রায় দেন। এটা আমার পেশাগত দায়বদ্ধতা যে আমি আমার মক্কেলের হয়ে আমি সওয়াল জবাব করব এবং সেই সওয়ালে অংশগ্রহণ করব, আমি হিয়ারিং করব, তারপরে আদালত রায় দিবে। ওই রায় নিয়ে আমি কনসার্নও না। ফিরদৌস বা বিকাশ ভট্টাচার্য তার মক্কেলের হয়ে রিপ্রেজেন্ট করছে, বিকাশবাবু তার সাবমিশন করছেন, আমি আমার সাবমিশন করেছি আদালতে, আদালত মনে করেছে হ্যাঁ এই সাবমিশনের মধ্যে সারবত্তা রয়েছে, তাই আদালত রায় দিয়েছে। এর বাইরে আমাদের কোনো ভূমিকা নেই। ফলে এই যে যারা এটাকে মিসকনস্ট্রু করছেন, যারা এটা ভুল বুঝছেন, যে বেসিক্যালি অ্যাজ ইফ আমরাই, ইটস নট দ্যাট আমরা না, ইধার আমরা মামলাকারী নর আমরা যেটা বলে দেবো সেটাই আদালত গ্রহণ করে নিচ্ছে, আদার সাইডে কেউ থাকে না। যারা অযোগ্য, যারা সাদা কাদা জমা দিয়েছে তারা বলবে না না ওটা আমার নয়, ও তো ফিজিক্যাল কপি পাওয়া যাচ্ছে না, তারা তো বলবেই, তারা বলবে তাদের বাঁচার জন্য। কিন্তু আপনি তার দলে গিয়ে ভিড়ে যাচ্ছেন, ওই যে বললাম পচে আলুর বস্তায় ঢুকছেন, পচে যাবেন। ওই যে নৌকাতে উঠছেন, ও নৌকা ফুটো নৌকা। আপনাকে যারা ওই সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে প্রকৃত, তারা কিন্তু হয় ভাবছে তোমার ঘাড়ে বন্দুকটি রেখে শিকার করব, নাইয়া পার লাগাবো, বেসিক্যালি হয় চাইছে বাঁচবো, নাহলে পুরোটা নিয়ে ডুববো। এখন 5,485 জন তো আর ভালোবাসার খাতিরে চাকরি পায়নি, সকলেই বুঝতে পারছেন এখানে আর্থিক লেনদেন রয়েছে, আর সেই ভাগ একেবারে 14 তলা পর্যন্ত পৌঁছেছে, ঘাটে পৌঁছেছে। এমনি তার নিশ্চুপ ছিল না। আজকেও তাদের চাকরি বাঁচানোর জন্য সুপার নিউমেরিক পোস্ট একদম ক্যাবিনেট ডিসিশন নিয়ে কেন করতে হয়েছিল? যে যুক্তি দেন, যাকেই দাঁড় করান, পৃথিবীর যে প্রান্ত থেকেই নিয়ে আসুন না কেন, সাদা খাতাই থাকবে। আপনার নিশ্চুপতা আপনার বিপদ ডাকবে। আপনি যারা নিজেদের যোগ্য বলছেন, আপনার নিশ্চুপতা, আবারও বলছি, আপনার নিশ্চুপতা আপনার বিপদ ডাকবে, এবং সমঝদারকে লিয়ে ইশারাই কাফি है। আমরা অন্যদিকে দেখতে পেলাম ওই যে ওএমআর সিট, যেটা আপনি একটু আগে আমাদের দেখালেন, একেবারে সাদা খাতা, কিচ্ছু নেই, কোনো রকম কিছু উত্তর, একটা কালিও পড়েনি যেসব মানে অ্যান্সার সিটে। তাহলে ওএমআর সিটটাই তো নেই, যেখানে এসএসসির কাছে না আছে মিরর ইমেজ, না রয়েছে হার্ড মানে সফট কপি, কোথায় এগুলো তো নেই। প্রশ্ন তো বিচারপতিও করছেন সুপ্রিম কোর্টের, যেটা হাইকোর্টের বিচারপতিরা যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন। একদম আমি বলছি সিবিআই এর উদ্ধার করা ওই হার্ড ডিস্ক জেনুইন সত্য, ওইটাই ওএমআর সিট। কে করছে? আমি বলছি ওর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন কে তুলছে? আমি তুলছি, আমি ফিরদৌস শামীম তুলছি না, আমার মক্কেল শেতাবুদ্দিন তুলছে না, আমার মক্কেল আব্দুল গনি আনসারি তুলছে না, বা ইভেন যারা যোগ্য তারাও তুলছে না, কিন্তু তারা বলতে পারছে না। কেন বলতে পারছে না? এই প্রশ্নটা আমার রইল, যে কেন বলতে পারছেন না? আপনি কি ভাবছেন যে একটু আমার নিশ্চুপতা দিয়ে ওদের, ওই যারা অযোগ্য তাদেরকে একটু সাপোর্ট করি? আপনার নিশ্চুপতার সাপোর্ট আপনার জন্য ভয়ঙ্কর। এখানে প্রশ্ন হচ্ছে, যদি বৈধদের এর এই যে এত জটিলতার মধ্যে বা এত ধোঁয়াশা যেটা এসএসসি বারবার তৈরি করার চেষ্টা করছে, তার মধ্যে থেকে যদি বৈধদের চাকরি চলে যায়, তার দায় কে নেবে? এসএসসি নেবে, শিক্ষা দপ্তর নেবে, নাকি রাজ্য সরকার নেবে? দায় চার প্রকারের হবে। এক, সরকারের; দ্বিতীয় এসএসসির; তৃতীয় বোর্ডের; আর চতুর্থ নিশ্চুপতার। যারা নিশ্চুপতা দিয়ে সাপোর্ট করছেন, দায় তাদেরও।
উদ্দাক্ত কণ্ঠে বলুন যে ওটা জেনুইন। যদি না বলতে পারেন, নিশ্চুপতার দায়ে নিজেই নিজের নাইয়া ডুবিয়ে দেবেন। আমরা দেখেছি বারবার মুখ্যমন্ত্রীকে বলতে যে চাকরি কারুর যাবে না, তাহলে এই যে 5,400 এই যে হিসেবটা দিল প্রায় 5,000, তাহলে তারা কারা? মুখ্যমন্ত্রী তো বলছিলেন কারুর চাকরি যাবে না, যখন এই এসএসসি যখন এখানেই একদম। একেবারে হাইকোর্টে যখন বিষয়টা চলছিল, প্যানেল বাতিল হচ্ছিল। অত্যন্ত পার্টিনেন্ট কোশ্চেন করেছিলেন যে আপনি জিজ্ঞাসা করলেন আমাকে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন একজনেরও চাকরি যাবে না, তাহলে 5,485 জনের যে তথ্য এসএসসি দিল তারা কারা? এটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন যে আপনি যে বলেছিলেন যে একজনেরও চাকরি যাবে না, তাহলে আজকে কেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এসএসসি বলছে 5,485 জন অযোগ্য রয়েছে? আজকে কেন বোর্ড বলছে 5,189 জনে অযোগ্য চাকরি প্রাপক রয়েছে? আজকে কেন আপনার সরকারের আদালতে দাঁড়িয়ে কোনো দুর্নীতি হয়নি, কোনো যোগ্য নেই, বলতে পারছেন না কেন? আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্যাথোলজিক্যাল লায়ার, একেবারে মিথ্যাবাদী। আসলে কি বলুন তো, এই দুর্নীতিটি সংগঠিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এখন তিনি এই দুর্নীতিটা এমনি এমনি করেননি, একেবারে আর্থিক লেনদেনের, আর্থিক বোঝাপড়ার জায়গা থেকে করেছেন। এবং এই আর্থিক বোঝাপড়া থেকে করার জন্য বেসিক্যালি উনি যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের চাকরি বাঁচানোর জন্য উনি একেবারে উঠে পড়ে লেগেছেন। এবং তার জন্য ইভেন আমি বলবো, এবং ক্যামেরার সামনেই বলছি, ইভেন উনি সমস্ত রকম ব্যবস্থা করছেন এবং ইভেন নিজের গোটা ক্যাবিনেটকে ব্যবহার করেছেন। দয়া করে যারা নিজেদের যোগ্য বলে ক্লেম করছেন ওর চঙ্গলে পড়বেন না, ওর আওতাধীন হয়ে নিশ্চুপতা দেখাবেন না। এর আগে ইডি প্রেস রিলিজ দিয়ে জানিয়েছিল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটির ভূমিকা কি। সেই একই প্রেস রিলিজে সুজয় কৃষ্ণ ভদ্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখিত হয়েছিল। তাহলে এবং আমরা দেখেছিলাম তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল এই সোমেন নন্দীর মামলায়, আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মশাই গেছিলেন, কিন্তু তাকে একবারই ডাকা, তারপরে ওই কলকাতায় ডাকা হয়েছিল, তারপরে কিন্তু আর সেভাবে আর ডাকা হয়নি। এবার এখন চার্জশিটে নাম আসছে। আচ্ছা, সুজয় কৃষ্ণ ভদ্র তার ভূমিকা কি? তার ভূমিকা যদি থেকে থাকে লিপস অ্যান্ড বাউন্সের ক্ষেত্রে কোনো ভূমিকা আছে কি না? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি? প্রেস রিলিজে নাম দিলেন কেন ইডি? এই প্রশ্নের উত্তর ইডিকে দিতে হবে। এবং এখনো পর্যন্ত কেন আর তারপরে জনগণ দেখতে পাচ্ছে না সেই ডেভেলপমেন্ট? কোথাও যেন মনে হচ্ছে এসে আটকে যাচ্ছেন। মূলত এই যে চাকরি দেওয়ার ক্ষেত্রে, চাকরি বেচার ক্ষেত্রে যে আর্থিক লেনদেনগুলো হয় সেগুলো মূলত হয় এক ক্যাশে, অথবা আপনি দেখবেন যে বেসিক্যালি ক্যাশ দেওয়ার পরে ধরুন একজন ছোট দালাল, সে তার থেকে একটু বড় দালাল, তার থেকে আর একটু বড় দালাল, তারা বিভিন্নভাবে টাকাগুলো সাইফন্ড করে। কেউ ধরুন প্রপার্টি কিনে, কেউ দেশে প্রপার্টি কেনে, কেউ বিদেশি প্রপার্টি কিনে, বিভিন্নভাবে এটা বলতে পারে একটা মডেল। এই মডেলগুলো কেউ কোম্পানি খুলে সেই কোম্পানিতে মাধ্যমে সাইফন্ড করে, এটা একটা মডেল। এই মডেলটা ফলো করা হচ্ছে এবং এক্ষেত্রেও সেই একই ধরনের মডেল ফলো করা হয়েছে এবং সেটা যদি প্রকৃত তদন্ত হয় সেটা নামে কোটি কোটি টাকা ঢোকানো হচ্ছে, অনেক কিছুর নামেই ঢোকানো হবে, সেটাই স্বাভাবিক। কবে কি হবে? যদি মানে কোম্পানির নাম চলে আসে তাহলে মালিক কবে ঢুকবে? সেই প্রশ্ন তো আমার যে এখনো পর্যন্ত, আচ্ছা বলুন তো, এই শিক্ষা দুর্নীতির মামলা যে যা তথ্য রয়েছে, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য ডাকা গেল না। যেখানে অরবিন্দ কেজরিওয়াল জেলে যায়, দিল্লির মুখ্যমন্ত্রী, সেখানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যারা জেলে গেছেন তারা কি অন্য ধরনের ক্ষমতাই তো। সেই ক্ষেত্রে আপনি তাদের জেলবন্দি করতে পারেন,
আর এই ক্ষেত্রে একবার নোটিশও দিতে পারেন না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তাহলে এখানেই হচ্ছে সব থেকে বড় বেনিফিশিয়ারি কে? এসএসসির মামলার সব থেকে বড় বেনিফিশিয়ারি কে? বিগেস্ট বেনিফিশিয়ারি, নো ডাউট অ্যাবাউট ইট, মমতা বন্দ্যোপাধ্যায়। নো ডাউট অ্যাবাউট ইট, মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসি দুর্নীতির বিগেস্ট বেনিফিশিয়ারি।